আজকে আর কোনো মুখবন্ধে যাব না, সরাসরি চলে যাব আলোচকদের কাছে। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী, আমাদের সকলের প্রিয় মাধবী মুখার্জি। আর তিনি আজকে আমাদের সঙ্গে এসেছেন, সময় দিয়েছেন, তার কারণ বিভিন্ন চরিত্রে অভিনয় ছাড়াও তিনি রবীন্দ্রনাথের নায়িকার ভূমিকায়, অর্থাৎ রবীন্দ্রনাথের বিভিন্ন নারী চরিত্রে তিনি অভিনয় করেছেন। আর আছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং রবীন্দ্র বিশেষজ্ঞ কেকা ঘটক। তো প্রথমেই মাধবীদি আপনার কাছে আসছি, এবং কেকাদি তো আপনারা দুজনাই আছেন রবীন্দ্র ভাবনার সঙ্গে, রবীন্দ্র নারী ভাবনার সঙ্গে আপনারা গভীরভাবে যুক্ত, যেহেতু আপনি অভিনয় করেছেন এবং দিদি আপনি তো পড়াচ্ছেনই। তো এই যে বিদ্রোহী নারী, রবীন্দ্র সাহিত্যে বিদ্রোহী নারী, মানে নারীদেরকে বিদ্রোহী বা প্রতিবাদী বললেই অনেকে নাক শিটকন বা মানে একটা কিরকম যেন অনীহা। তো আপনি এই বিদ্রোহী বা প্রতিবাদী ব্যাপারটা কিভাবে নেবেন? যেটা নেয় সেটাকে যদি প্রতিবাদী বলে তাহলে তো ভীষণ অসুবিধে করো, তাই না? যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেখানে যেটা হওয়া উচিত সেটাই উনি করেছেন। যেমন কোন ছবিটার কথা বলবো, আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন, চারুলতায় করেছেন, তারপরে মালঞ্চেই অভিনয় করেছেন, তারপর স্ত্রীর পত্রে অভিনয় করেছেন। স্ত্রীর পত্রে কথাই বলি, স্ত্রীর পত্রে আবার পূর্ণেন্দু পত্রিকার সঙ্গে একটু যুক্ত করে দিয়েছিলেন। যেমন স্ত্রীর পত্রে যখন বিন্দু এলো তখন বড় বউ কিন্তু ভীষণ গুটিয়ে গুটিয়ে থাকতো এবং বলতো যে মেজ বউ বড্ড বাড়াবাড়ি করছে, ওকে এত আদর যত্ন করাটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিন্দু ওকে ভালোবাসতো। তো ওর যে রূপ একটা ছিল সেটা নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু রূপরেখাই তাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তারপর কিছুদিনের মধ্যে রূপের কথাটা তারা ভুলে গেল, সবাই ভুলে গেল। হ্যাঁ, কিন্তু এই বিন্দু প্রথম মনে করিয়ে দিল যে তার এত সুন্দর রূপ আছে। সেইখান থেকেই মৃণালের সচেতনতার জায়গাটা গড়ে উঠলো। হ্যাঁ, এবং বিন্দুকেও ভালোবাসতে আরম্ভ করলো। ঠিক তাই। বিন্দু মৃণালের কাছে একটা আয়নাও আরশিও বলতে পারেন। বিন্দুর চোখ দিয়ে তো দেখতে পেল মৃণাল যে সুন্দর। তো এই কারণেই বিন্দু যখন নানান রকম কোনো ব্যবস্থা করতে না পেরে যখন ওরা প্রজাপতি দেবতা শরণাপন্ন হলেন এবং তখন বিন্দুকে যখন বিয়ে দেওয়া হলো এবং বিন্দুকে একটা পাগল স্বামীর সঙ্গে বিয়ে দেওয়া হলো, সেই কারণে যখন বিন্দু আবার ওর কাছে ছুটে আসে, এসে বলে যে আমার স্বামী পাগল, তো বলে তুই সত্যি বলছিস বিন্দি, তোর স্বামী এরকম পাগল? বলে হ্যাঁ, শ্বশুরের তো মত ছিল না, কিন্তু তিনি শাশুড়িকে ভীষণ ভয় পান। তো যাই হোক, তখন একটা সময় ও বললো যে এরকম তুই আমার কাছেই থাক। কিন্তু তখন ওর ভাসুর এবং স্বামী তারাও কেউ পছন্দ করছে না। এইখানেই কিন্তু বিদ্রোহের জায়গাটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, প্রতিবাদী রূপ আসছে। মেয়েরা ভাবছে যে মেয়েরা চিরদিন ভেবে এসেছে যে আমাদের মেনে চলতে হয়, আমরা প্রথার দাসত্ব করব। ওই যে মুক্তি কবিতায় আছে না, রাধার পরে খাওয়া, আবার খাবার পরে রাধা, এই চাকাতেই 22 বছর বাঁধা। এইভাবেই চলছিল। কিন্তু মৃণাল সচেতন হচ্ছে এবং তখন তার মনে হচ্ছে যে মানুষ হিসেবে আমাদেরও তো অধিকার আছে। আমার আনন্দ, আমার কষ্ট, আমার ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা মানুষের কাছে একটু স্বীকৃতি পায়। কিন্তু সবকিছু করার পরেও ওর বিয়ে বন্ধ হোক এটা কিন্তু মৃণাল করতে চায়নি, ওটা করতে পারেনি। কিন্তু মৃণালের যে প্রতিবাদ শেষে যখন তারপরে যখন ও জানতে পারলো যে এরকম ঘটনা, তখন ওর
ইয়েকে বললো, ওর ভাইকে বললো যে তুই আমাকে এই কি বলে বিন্দুকে নিয়ে আয়, আমি পুরী যাচ্ছি। তো পুরীতে যখন গেল, কিন্তু তখন সে শুনলো যে ও আত্মহত্যা করেছে গায়ে আগুন লাগে। ও একটা চিঠি লিখে গিয়েছিল, কিন্তু সেই চিঠিটাও পুড়িয়ে দিয়েছে। আর একটা জিনিস খুব উল্লেখযোগ্য যে মৃণাল এই কাজটা কিন্তু নিজের জন্য করেনি। একটু গভীরভাবে ভাবলে মৃণালের একরকম করে চলে যাচ্ছিল, তার স্বামীর চরিত্রে কোনো স্খলন ছিল না, যেমন ছিল তার ভাসুরের চরিত্রে, তাই না? এবং যাই হোক, অন্য সকলের মধ্যে নারী হিসেবে মৃণাল একটু বোধহয় ওপরে জায়গা পেয়েও ছিল, কিন্তু তার প্রতিবাদ হলো আরেকজনের জন্য, তাই না? একটি অপমানিত এবং যার মানবাধিকার সমস্ত দিক থেকে খর্ব নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটির জন্য মানুষের জায়গাটা নির্বাচন নিয়ে নিল। ছবিটা দেখছি তখন একটা অদ্ভুত ব্যাপার, তখন আর কেউ বলছে না কিন্তু এটা মাধবী মুখার্জি, সবাই বলছে যে মৃণাল। এই যে একটা অদ্ভুত ব্যাপার, এইটা একটু আপনার প্রিপারেশন কেমন ছিল? সেটা তো হওয়া উচিত এই জন্যই যে যখন যে চরিত্রটা করা যায় তখন তো সেই চরিত্রটার সঙ্গে লীন হয়ে যেতে হয়। তখন তার সুখ আমার সুখ বলে মনে করতে হয়, তার দুঃখ আমার দুঃখ বলে মনে করতে হয়, তবেই তো হয়ে উঠবে মাধবী থেকে মৃণাল। আচ্ছা দিদি, শুধু তো রবীন্দ্র সাহিত্যের যারা বিদ্রোহী নারী, মৃণালের মধ্যে তো সীমাবদ্ধ নেই। রবীন্দ্রনাথের অসংখ্য উপন্যাস, গল্প, কবিতা, আপনি মানে মূলত কোন কোন চরিত্রের মধ্যে এই প্রতিবাদী সত্তা দেখেছেন? এরকম তো অনেক দেখা যায়। আমরা গল্পের কথা বলছিলাম, একেবারে সকলের জানা একটি গল্প, হ্যাঁ, কোনোদিনই উপন্যাসে আসছে পরে। ধরুন এই যে গল্পটা নিরুপমা, দেনাপাওনা, যে পুরো পণের টাকাটা বাবা দিতে পারেনি, তার জন্য বাবার যে অপমান, এই মেয়েটি ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছে, একটা আত্মধিক্কার যে আমার জন্য এই হলো, এবং বলতে গেলে স্বেচ্ছামৃত্যু সে নিচ্ছে। মৃণাল যেমন স্বেচ্ছা নির্বাসন নিল, নিরুপমা স্বেচ্ছামৃত্যু নিল। এটা কিন্তু একটা ভীষণ প্রতিবাদ, এবং সেই পাল্লা তো এখনো চলে আসছে, এখনো চলে আসছে। কাজে এটা প্রাসঙ্গিক। আমার খুব ভালো লেগেছে ত্যাগে, সেখানে পুরুষ, সেখানে এই যে ত্যাগে হেমন্তকে ওর বাবা বলছে যে তুই বউকে তাড়িয়ে দে, হেমন্ত বলছে যে তা কখনো সম্ভব নয়, সেই হেমন্ত ত্যাগ করলো, হ্যাঁ, বলছে তবে তুই শুদ্ধ দূর হইয়া যা। ও ত্যাগ করতে চাইছে না, তখন বাবা বলছেন, শেষ উক্তিটা এই ছিল গল্পে, যে তবে তুই শুদ্ধ দূর হইয়া যা। তার মানে বোঝা যাচ্ছে যে এবার স্ত্রীকে মর্যাদা দিয়ে সমস্ত এই সমাজ ব্যবস্থা, হ্যাঁ, কিন্তু স্ত্রীকে পাশে রাখলো। এবং এরপরেই আমাদের চিত্রাঙ্গদার কথা মনে আসে, নাকি? চিত্রাঙ্গদাও 4 বছর আগে আমি হেড এন্ড শোল্ডার্স ইউজ করা শুরু করলাম, আর ড্যান্ড্রফ তার তো নাম ঠিকানাও নেই। 2007 থেকে করিমা রয়েছে ড্যান্ড্রফ ফ্রি হেড এন্ড শোল্ডার্স ব্যবহারে। আপনিও বেশি ড্যান্ড্রফ তাড়াতে পারেন শুধু 1 মাসে। কি আপনার শ্যাম্পু এসব করতে পারে? হেড এন্ড শোল্ডার্স। মানে বলছিলাম কি, কলেরে ময়লা জমে যায়, যা উঠতেই চায় না। অবাক হচ্ছেন মা? এ হলো টাইড প্লাস, সাধারণ পাউডারের তুলনায় অর্ধেক লাগে, তুলে ফেলে কলারে জমা ময়লাও বেশি সাদা করে। টাইড প্লাস অর্ধেক লাগে, বেশি সাদা করে। সেটাও তো অসাধারণ, তাই না? পুরাণ থেকে তুলে আনা একটা কাহিনী, তাকে রবীন্দ্রনাথ কি সুন্দর রূপ দিলেন। চিত্রাঙ্গদা সে আজকে বলছেন যে আমাকে পুজো করে ওপরে রেখে দিও না, আমাকে পেছনে রেখে পাশে রাখো। সত্যি তো এই সৃষ্টির শর্তই তো হচ্ছে যে পুরুষ আর নারীর যোগ সাধন, তাই না? কি সেই যোগ সাধনের ক্ষেত্রে কেউ থাকবে এগিয়ে, কেউ থাকবে পিছিয়ে, তাহলে কি সৃষ্টি সুন্দরভাবে ভারসাম্য রেখে চলতে পারে না? আপনি যখন ধরুন রবীন্দ্রনাথের নারী চরিত্র অভিনয় করেন বা করেছেন, তো সেই সময় সাজ পোশাক, বিভিন্ন পরিবেশ, আবহ, এই আপনার মানে চরিত্রটা ফোটানোর ক্ষেত্রে কতটা সহায়ক হয়েছিল? বিশেষ করে বিদ্রোহী চরিত্রের ক্ষেত্রে। না, বিদ্রোহী চরিত্র বলে কোনো কথা নয়, কথা হচ্ছে কোন সময়ে আমি আছি, সেই সময়ে সেই ধরনের জামা কাপড় পরা হতো, ইত্যাদি ইত্যাদি, কিরকম গয়নার ব্যবহার করা হতো, সেই রকম ভাবে সাজা। সেইভাবে না সাজলে পরে তো বিশ্বস্ততার একটা জায়গা তৈরি করতে হবে না। চারুলতা, নষ্টনীরের চারুলতায় যখন আপনি অভিনয় করছেন, হ্যাঁ, তো তার যে প্রতিবাদটা, সেটা আপনার কেমন মনে হয়েছে?
নষ্ট হলেও কিন্তু একটা প্রতিবাদ আছে, খুব সুপ্তভাবে আছে। কারণ তখনকার সমাজ ব্যবস্থায় যেটা ছিল যে পতি পরম গুরু, তার জন্য সবকিছু করতে হবে। প্রথম দৃশ্যই দেখা যাচ্ছে যে সেলাই করছে একটা রুমাল ভূপতির প্রথম অক্ষর দিয়ে, তারপর মানে ভূপতির জন্যই সব। ভূপতিকে দেখতে হলে কি দিয়ে দেখতে হয়? দূরবীন দিয়ে দেখতে হয়। হ্যাঁ, এই যে স্বামীর সঙ্গে স্ত্রীর কতখানি দূরত্ব, এটা কি থাকা উচিত? এবারে একটা ঝড়ের মতন আসলো অমল। আর তুমি আনন্দমঠ পড়েছো? ঝড়ের মতন আসলো, এটা চারুর জীবনে ওই ঝড়টাই আসলো। সেই ঝড়টা তো বেশিক্ষণ থাকে না, ঝড়টা চলে যায়, আবার সেই শান্ত পরিবেশ। কিন্তু যতই হোক, একটা কথায় বলে না যে আয়নায় যদি একটা দাগ পড়ে, সেই দাগটা থেকেই যায়, সেই দাগটা থেকেই গেল। তাহলে রবীন্দ্রনাথের সৃষ্টি আবার সত্যজিৎ যখন চারুলতার নতুন ভাবে সৃষ্টিগুলো, আপনি যে দূরবীনের প্রসঙ্গ দেখলাম, কারণ আপনার যখন চারুলতার বিভিন্ন ছবি কাগজে ছাপা হয়, ওই দূরবীনের প্রসঙ্গটা আসেই, তাহলে কি আবার নতুন করে তার বিদ্রোহী সত্তাটা সত্যজিৎ আবার নতুন করে তৈরি করলেন বলে আপনার মনে হয় কিছুটা? না, সত্তাটা তো রবীন্দ্রনাথ করেছেন, তিনি লিখেছেন সাহিত্যে। এবার আবার ছবির বক্তব্য তো একটু অন্যরকম থাকবে না, এটা রবীন্দ্রনাথও বলেছেন যে চলচ্চিত্রের একটা স্বতন্ত্র ভাষা থাকা উচিত, এটা আমার কথা নয়। তো সেই এই জন্য মুরারি ভাদুরীকে একটা বড় চিঠিও দিয়েছিলেন যে চলচ্চিত্রের ভাষা কিরকম হওয়া উচিত এই উপলক্ষে। তো অমলের কথা বলতে মনে হলো যে অমলও কিন্তু চারুলতার সুপ্ত চেতনাটাকে বার করে আনলো, মানে হৃদয়ের মধ্যে থেকে সেই চৈতন্য যে আমি নারী, আমি মহিষী, আমারও অনেক কিছু দেবার আছে, আমার শক্তি, আমার আনন্দ, এই সব কিছু সারা বিশ্বে যেন তার অপেক্ষায় রয়েছে। অমল সেই জায়গাটা ধরিয়ে দিচ্ছে, এবং এই যে একজন পুরুষ বন্ধু আসছেন, তার মধ্যে নিজের মনটাকে খুলে মেলে বের করে আনা, এইটা বারবার দেখা যাচ্ছে রবীন্দ্র সাহিত্যে। দেখেছেন আপনারা বিনোদিনী বিহারীর সামনে দমদমের চড়ুই ভাতির দিনে তার মন খুলিয়া গেল, তাই না? ছোটবেলার কথা বলছি। অমল ব্যাপারটা নিয়ে এলেন ঠিকই আছে, কিন্তু অমল তো আবার চলেও গেলেন শেষে। হ্যাঁ, চলে যাবে না তো কি করবে, কেন অমলের তো কোনো রাইট নেই, কিন্তু এই চেতনাটা জেগে হবে। অমল অতখানি বোল্ড চরিত্র নয় যে যেখানে বলবি চলো চারু আমার সঙ্গে, সেটা নয়। যাই হোক না কেন, তুমি যাবে না? কি আবার হবে? কথা দাও। তুমি ভয় পাচ্ছ কেন বলছে? বলো, প্রতিজ্ঞা করো, তুমি এখান থেকে যাবে না, বলো, কথা দাও। দাদা এসেছেন, দেখে আসি কি হলো। কথা দাও, বলো, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, বলো, 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 বলো। আমাকে যেতে দাও বলছেন, ছাড়ো। চারু কিন্তু অন্য কিছু করেনি, ওইখানেই থেকে গেছে। এবং যখন ভূপতি বলল চলো চারু বেরিয়ে আসি, চারু কহিল না থাক। এটা লেখায় আছে, আর ছবিতে আছে
ওরা দুজন যখন হাতটা বাড়ালো, মাঝখানটা একটা গ্যাপ। আচ্ছা দিদি, রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন, তো কবিতা মানে তো সাধারণভাবে আমরা বুঝি একটা ভাব জগতের বিষয় বা ভাবনাকে নিয়ে লেখক বা কবিরা কবিতা লেখেন। তাহলে রবীন্দ্র কবিতায় যে নারী চরিত্র আছে, তাদের কি কি মনে হয় যে এদের মধ্যেও যে রক্ত মাংসের যে পিপাসা, যে ভাবনা, যে প্রেম, সেটা আছে? বা বিদ্রোহী চরিত্র আসলে রবীন্দ্রনাথের এই শরীরী ব্যাপারটা, নারীর শরীর খুব বেশি করে আছে তার প্রথম দিকের কাব্য করি ও কোমলে, এমনটি কিন্তু আর কোথাও নেই। তারপরে যখন তিনি মানসী, সোনার তরী, চিত্রায় চলে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে সেই হৃদয়ের ধন এবং অসীম সৌন্দর্য অভিসার, সেই জায়গা থেকে নারীকে দেখছেন, এবং সেই দেখাটার মধ্যে কিন্তু মিলন নেই। বিরহের মধ্যে দিয়েই নারীকে পরিপূর্ণ করে কল্পনা, ধ্যানে তাকে পাওয়া ইত্যাদি, কাজে শরীরী জায়গাটা আসবে না। কিন্তু পলাতকা থেকে ওই যে একটু আগেই বলছিলাম ফাঁকি কবিতা, বা বিনু, আর একটা জিনিস লক্ষ্য করেছেন যে এদের সব বয়স 22 বা 23, মৃণালের বয়স দেখলাম বোধহয় 26-27 এরকম হবে। এই সময়ের মধ্যেই আমাদের সামাজিক পরিকাঠামো যেরকম, এই সময়ের মধ্যে মেয়েরা বুঝে গেছে যে আমরা কোথায় আছি, এবং যারা উত্তরণ চাইছে তারাও কিন্তু এই সময়েই নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিচ্ছে। তাদের অন্তর্লোক যেন উদ্ভাসিত হচ্ছে, মনে হচ্ছে যে আমারও বলার আছে, আমিও আমার সুখ দুঃখের কথা সকলের সামনে মানুষের অধিকারে প্রকাশ করতে চাই। প্রকাশ পেলে তার যথাযথ স্বীকৃতি থাকা উচিত। আমার ঝলমলে চুলের রহস্য, আমাকে বিশ্বাস করুন, আছে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। হেড এন্ড শোল্ডার্স বেশি ড্যান্ড্রফ দূর করে শুধু এক কষে, আর শাইন জাগায় ন্যাচারালি। ড্যান্ড্রফ তাড়াও, শাইন জাগাও, হেড এন্ড শোল্ডার্স। একে তো ময়লা কাপড় জামা কাচতে না যে হাত, কাচতে গিয়ে দু হাতে নরম ভাব ব্যবহার, আর কিছুই পায় না সস্তায় বাজার দরে ঢাকা। অবাক লাগছে দিদি, লেবু আর চন্দনের সুগন্ধ সহ এবার হাজির নতুন টাইড ন্যাচারালস মাত্র 10 টাকায়। লেবু আর চন্দনের সুগন্ধ সহ নতুন টাইড ন্যাচারালস, এতে কাচাকুচি হয় জোরদার, হাতও নরম রাখে আমার। মাত্র 10 টাকাতেই নতুন টাইড ন্যাচারালস, বড় প্যাক, ছোট দাম। কবিতা তো আপনি বললেনই যে ভাবজগতের ভাবজগৎ, ব্যাপার, অবশ্যই। কিন্তু কবির নয়, এটা কথাশিল্পের দায়বদ্ধতা যে তিনি তাকে বাস্তবোচিত ভাবে নিয়ে আসবেন গল্পে এবং উপন্যাসে। যা দেখি দিদি একটু আগে কুমুদিনীর কথা বলছিলেন না, মধুসূদন আর কুমুদিনীর বিবাহিত জীবন, যেখানে মধুসূদন মানসিকতার দিক থেকে একেবারে বিপরীত মেরুর মানুষ। সে শুধু টাকা কড়ি বোঝে, সে শুধু বিষয় আশয় বোঝে, এবং সে একরকম জব্দ করার জন্যই চাটুর্যের বাড়ি থেকে তাদের অসহায় অবস্থা, তাদের দুজনে যে গোলমাল, সেই গোলমাল লেগেছিল। তারপরে দুই বংশের মধ্যে একটা রেষারেষি জন্মেছিল, এবং এই কুমুদিনীদের যে পড়ন্ত অবস্থা, তার সুযোগটা মধুসূদন নিয়ে নিল। একটা আছে কথা, যে মারে সে ভোলে, কিন্তু যে মার খায় সে ভোলে না। মধুসূদন ভোলে না। আমরা যখন একটু মেকআপ রুমে ছিলাম তখন আপনি এই কথাটাই বলছিলেন। তো মধুসূদনকে কিন্তু মধুসূদন ভেবেছিল যে আমার এত টাকা করি, আমি চুনি, পান্না, হীরের আংটি দিয়ে দেখব কুমুদিনীর চোখ লোভে ঝলসে উঠবে। কার্যত তা হলো না। কুমুদিনীর শিক্ষা, দীক্ষা, রুচি, তার সুচিতা, স্নিগ্ধতা দেখে মধুসূদন একেবারেই পরাস্ত হয়ে গেল বলা যায়। বাড়ি যাবে না? না, তার মানে তোমার তো আমাকে দরকার নেই। দরকার নেই, এ কথার মানে কি? শূন্য ঘর কি ভালো লাগে? আমি যাব না। বাড়ির বউ বাড়ি যাবে না? তোমাকে পুলিশ ডেকে ঘাড় ধরে নিয়ে যেতে পারি, তুমি জানো? ও, দাদার স্কুলে নূরনগরে শিক্ষা বোধহয় আবার শুরু হয়েছে। করো, ওভাবে চেঁচিয়ে কথা বলো না। কেন?
কেন সামলে কথা বলতে হবে কাকে? তোমার দাদাকে? এই মুহূর্তে তাকে ঘাড় ধরে পথে নামিয়ে দিতে পারি, তুমি জানো? হৈমন্তী গল্পের কথা ভাবুন, হৈমন্তী মারা যাচ্ছে, সেখানেও ছিল তার একটা সে অ্যাভারেজ মেয়েদের চাইতে অনেক ওপরের মানুষ। ওরার মা হ্যাঁ, তিনি তো আছেনই, তিনি তো কোথাও তার মানে পালতোলা নৌকোর মতো তিনি চলে গেছেন, অথচ তার স্বাতন্ত্র্য রেখে কোথাও আটকায়নি, তার কোথাও তিনি বিরোধ কাজিয়ার মধ্যে যাননি। হ্যাঁ, আমরা যদি রবীন্দ্রনাথের নাটকের কথা, আমরা তো একটু আগে চিত্রাঙ্গদের কথা আলোচনা করছিলাম, তো নাটকের ক্ষেত্রেও দেখেছি যে যারা বিদ্রোহী নারী বা প্রতিবাদী নারী, তাদের একটা স্বতন্ত্র রয়েছে, তাই না? সেটাও তারাও একটা আলাদা মাপের। যেমন ধরুন চিত্রাঙ্গদা, নন্দিনী, এদের যে প্রতিবাদী সত্তা, সেটা আপনি একটু বলুন না আমাদের। নন্দিনী তো অসাধারণ। নন্দিনী তো নন্দিনী প্রতিটি মানুষের মনের মধ্যে বোধহয় নন্দিনী আছে, একটা করে নন্দিনী আছে প্রতিটি মানুষের মনের মধ্যে, বা প্রতিটি পুরুষের মনের মধ্যে একটি করে নন্দিনী আছে। সেটা সেই অবস্থা তাদের যে আচার ব্যবহার বা ধরুন চুলের খোপা যে বাঁধছে, এগুলো যেন মনে হয় যে আমাদের চেনা ছকের বাইরে। গতানুগতিক যে নারী দেখি তাদের থেকে যেন একটু আলাদা। রাবীন্দ্রিক নারীরা মানে সেই সময়ের মেয়েরা যেভাবে সাজগোজ করত, সেই ধরনটা রেখে দেওয়া হয়েছে ওই যে চরিত্রের বিশ্বস্ততা আনার জন্য। সুচরিতা বা ললিতা, এই যে নবযুগের মেয়েরা নতুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তাদের রুচিবোধ যেভাবে গড়ে উঠেছে, ঘর সাজানোর কথা আছে যে এইরকম পরিপাটি করে সুন্দর রুচিসম্মত ভাবে ঘর সাজানো বাঙালির ঘরে জানতো না, যত ধনীই না কেন হোক। কিন্তু এদের মধ্যে ওই ছিমছাম তাদের নতুন শিক্ষা এবং রুচি গুণেই এসেছে। তেমনি তাদের পোশাক আশাকের মধ্যে, যেটা অনেকটা ঠাকুর বাড়ি থেকে এসেছিল, যেমন আমরা জানি আলাদা ঘরানাই তৈরি হয়েছে। নিশ্চয়ই, হ্যাঁ, সত্যেন ঠাকুরের স্ত্রী তিনি জ্ঞানদানন্দিনী দেবী, তিনি এই বিশেষ নতুন ধরনের শাড়ি পরার পদ্ধতি প্রচলন করেছিলেন, তাই না? রবীন্দ্র সাহিত্যের যারা বিদ্রোহী নারী বা প্রতিবাদী নারী, তাদের স্বাতন্ত্র্যটা কোথায়? কোনো স্বাতন্ত্র্য আছে? হ্যাঁ, নিশ্চয়ই স্বাতন্ত্র্য আছে। সেটা হচ্ছে যে তারা রুচিশীল, তারা বিদগ্ধ এবং তারা কখনো প্রতিবাদী ভূমিকাকে খুব সোচ্চার ভাবে নেয়নি, কিন্তু খুব নিগূঢ় ভাবে নিয়েছে। তার মধ্যে যে একটা কল্যাণ দৃষ্টি, একটা মঙ্গলের ধর্ম, তাকে রক্ষা করেছে। সেটা আমরা ঘরে বাইরের কথা ভাবলে আমাদের খুব বেশি সময় নেই, অত বড় করে বলার সুযোগও নেই, কিন্তু বিমলার কথায় বুঝতে পারি যে অকল্যাণ থেকে কল্যাণে সে ফিরে এসেছে। তার মানে কল্যাণের মন্ত্র আছে, প্রেমের মন্ত্র আছে, ভালোবাসার মন্ত্র আছে, পাশাপাশি একটা প্রতিবাদী ভাবনাও আছে। যেখানে প্রয়োজন। চন্দরা 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 মানে তার স্বামী দেখা করতে চাই, কিন্তু সে বলে কেন কেন পুরুষ শাসিত সমাজে নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তার ট্রিটমেন্টটা কিরকম ছিল, তার সেখানে কিন্তু আপনি বলতে পারেন না যে সে ওই কি বলে নানান রকম সুন্দর ড্রেস পরেছিল, তা কিন্তু পরেনি। না, তাহলে এই যে আজকের দিনে আমরা তো আলোচনা করি, ওইটা যেরকম হওয়া উচিত, কৃষিজীবী পরিবারের একটি বধূ, এবং কিরকম তাদের রোজ হাঁড়ি চড়ে না, খুনোখুনিটা তো ওই জন্যই হলো, তাই না? তো দুঃখীরাম তার স্ত্রীকে হত্যা করলো, কিন্তু কিছু না ভেবে চিন্তেই তার ভাই ছিদাম তার স্ত্রীর উপরে অভিযোগটা দিয়ে দিল। মানে ও থাকলেও হয়, না থাকলেও হয়। কি সুন্দর কে হত্যা করলো? ওকে বলা হয়েছিল যে যদি মেয়েরা করে তাহলে শাস্তি হবে না। প্রতিবাদটা কি করলো না, কি যে মরণ একটা শব্দের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি সুন্দর প্রতিবাদ। আচ্ছা মাধবীজি, আজকের দিনে এইটা কতটা প্রাসঙ্গিক? মানে রবীন্দ্র সাহিত্যে বিদ্রোহী নারী, এই প্রসঙ্গটা আলোচনা করা। রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতেন তাহলে সবচাইতে উনি এই আমাদের যন্ত্রণার কথাগুলো বলতে পারতেন। কেননা আপনারা সবসময় আমাদের ওই দুর্গার একটা যে চেহারা, সেই রকম একটা চেহারা করে রেখেছেন, যে 10 হাত থাকবে, সে 10 হাতে কাজ করবে,
তারা বাইরেও কাজ করবে, আবার ঘরে এসে সংসারও করবে, সন্তানও দেখবে, তাদের অথচ পড়াশোনা তাদের করাবে, সুখ দুঃখ করাতে হবে, ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। রবীন্দ্রনাথের নারী মানে শুধু প্রতিবাদী সত্তা না, সেটা হচ্ছে সেই নারী প্রেম, কল্যাণ, ভালোবাসার মন্ত্রে দীক্ষিত, তাই তো? যে নারী তো যার পুরুষের জন্যেই- পাশে দাঁড়িয়ে হ্যাঁ, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই হিসাবেই তো এই ধরুন নন্দিনী, চিত্রাঙ্গদা বা চারুলতা বা মৃণাল আমাদের কাছে চিরদিন বিখ্যাত হয়ে আছে।